বোমার উপরে ভাসছে ইউনূসের বাংলাদেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগামহীন। আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশে আইন শৃঙ্খলাটা কোথায় নেমে গেছে। আপনি একটা মানুষ, বাংলাদেশের একজন নাগরিক, কোনোভাবে নিরাপত্তা বোধ করেন? রাতের বেলা তো দূরের কথা, কখনো কখনো দিনের বেলাও চলাচল করতেও মানুষ দ্বিধান্বিত। এই বাংলাদেশে পড়ে গেছে। এগুলো আমরা গত 1.5 বছরে 1000 বার বলছি, কিন্তু নতুন নতুন ঘটনা ঘটছে। এই যে গত শুক্রবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু সহ 4 জন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের 2টি কক্ষের দেওয়াল পুরো উড়ে গেছে। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এটা আমি বলবো, এটা একটা ট্রেলার। একটা দুর্ঘটনা ঘটেছে, ঘটার মাধ্যমে এই ঘটনাটা প্রকাশ পেয়েছে, কিন্তু সত্যিকার অর্থে এরকম ঢাকার আশপাশে এরকম অলিতে গলিতে মাদ্রাসা গড়ে উঠেছে। এই মাদ্রাসাটা কিন্তু স্থায়ী কোনো ভবনে বা স্থায়ী সেই মাদ্রাসার মালিকানাধীন ভবনও নয়। এটা একটা ভাড়াকৃত বাড়ি, একতলা ভবন। এই ভবনে 40-50 জন স্টুডেন্টদেরকে, মাদ্রাসা স্টুডেন্টদেরকে পড়ানো হতো, এবং যারা মাদ্রাসা চালাতেন তারা আবার ওই বাড়িতেই, 4 রুমের বাড়ি, 2 রুমে পড়ানো হতো আর 2 রুমে তারা বসবাস করতেন। এই মাদ্রাসার আড়ালে আসলে এটা খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মাদ্রাসার আড়ালে সেখানে বোমা তৈরির আসলে একটা ফ্যাক্টরি ছিল। সেই ফ্যাক্টরিটা, এই বিস্ফোরণটা না হলে এটা প্রকাশ হতো না। বোমাটা তৈরি হতো, বোমাগুলো ডেলিভারি হয়ে যেত, এবং এই যে নির্বাচনমুখী বাংলাদেশ, এই নির্বাচনমুখী বাংলাদেশে এটি ব্যবহার হতো। এই মাদ্রাসায় এটা বিস্ফোরণ হয়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে এটা ধরা পড়ল। কিন্তু আরো যে কত শত শত এরকম মাদ্রাসা ঢাকার অলিতে গলিতে আপনি খেয়াল করে দেখবেন, পাড়া মহল্লায় আবাসিক মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসা, সেই মাদ্রাসা। মাদ্রাসা করলে তো আর কোনো প্রশ্ন থাকে না। সবাই ভাবে যে সেখানে আল্লাহর কাজ হচ্ছে, আল্লাহর নাম নেওয়া হচ্ছে, পুত পবিত্র জায়গা। কিন্তু এই পুত পবিত্রকে যে একটি জঙ্গি গোষ্ঠী কি অপবিত্র করছে, এইগুলো তার উদাহরণ। কেরানীগঞ্জের হাসনাবাদ বোমা বিস্ফোরণ তার উদাহরণ। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ ভালো নেই। অন্যদিকে দেখুন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, তৈরি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আশঙ্কা। নির্বাচন ঘিরে শুরু হয়েছে সন্ত্রাসীদের তৎপরতা, আর বড় সংখ্যা তৈরি করছে আগ্নেয়াস্ত্র। এই যে আগ্নেয়াস্ত্র, এই যে বোমা, এবারের নির্বাচনে আগ্নেয়াস্ত্র একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, এমন আলোচনা খোদ নির্বাচন কমিশনের অভ্যন্তরে। তথাকথিত গণঅভ্যুত্থানের পর জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী, দাগী আসামি, চরমপন্থী জঙ্গিরাও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয়ে পদক্ষেপ নিয়েও কোনো সুখবর দিতে পারেনি এখনো পর্যন্ত, যার ফলে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে, আর সারা দেশের প্রার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা, উদ্বেগ, আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশব্যাপী ভোটের মাঠে সন্ত্রাসী ও আগ্নেয়াস্ত্র নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, সেটি নির্বাচনের আগে শুধু রুটিন কাজ সেরে দায়িত্ব সারবে পুলিশ প্রশাসন, নাকি সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবে, সেটি নিয়ে ভাবছে সম্ভাব্য প্রার্থীরা। পুলিশের পক্ষ থেকে ঢাকঢোল পিটিয়ে ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন সময় অভিযানে কিছু আসামি, কিছু সিসকে চোর, কিছু অস্ত্র উদ্ধার করে এগুলো গণমাধ্যমে প্রচারের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না। কাজের কাজে কিছু হয় না, তার প্রকৃষ্ট উদাহরণ এই যে ইনকিলাব মঞ্চের যে ছেলেটি মারা গেছে, ওসমান হাদি। একে আসলে কারা মারলো, কে মারলো? প্রকাশ্যে দিনের বেলা গুলি করে একে হত্যা করা হয়েছে। অথচ আজকে এই ছেলেটি 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছে, আজকে 28 ডিসেম্বর। আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এই ঘটনা ছাড়াও ইতিমধ্যে ভোটের মাঠে গুলি করে হত্যার ঘটনা বেশ কিছু ঘটনায় সর্বত্র নিরাপত্তা শঙ্কা, যার কারণে এই যে যারা ভোট করবেন, যারা প্রার্থী হচ্ছেন, তারা সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করার একটা হিড়িক পড়ে গেছে। তথাকথিত গণ অভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র, কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অপরাধী, জামিনে মুক্তি পাওয়া শীর্ষ ও দাগী সন্ত্রাসীরা নির্বাচন প্রভাবিত করার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে সীমান্ত পার হয়ে আসা অবৈধ অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে। এছাড়া ছোট বড় সব অপরাধীদের দখলে এখন আগ্নেয়াস্ত্র রয়েছে। এসব অস্ত্র ইতিমধ্যে বিভিন্ন অপরাধে ব্যবহার করা হয়েছে। খুন খারাপি, চাঁদাবাজি, দখলবাজি প্রকাশ্য প্রদর্শন করছে সন্ত্রাসীরা। গোয়েন্দা সূত্রগুলো বলছে, লুট হওয়া অস্ত্র হাতবদল হয়ে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী, চরমপন্থী, স্থানীয় সন্ত্রাসী ও পেশাদার অপরাধী, এমনকি রাজনৈতিক দলের ক্যাডারদের হাতে চলে গেছে। আগামী জাতীয় নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতে পেশিশক্তি প্রদর্শন, এমনকি ভোটের মাঠ নিয়ন্ত্রণে রাখতে অস্ত্রগুলো ব্যবহারের আশঙ্কা রয়েছে। তাই নির্বাচন কেন্দ্রিক সংঘাত, সহিংসতা মোকাবেলায় এসব অস্ত্র উদ্ধার করা না গেলে ঝুঁকি থেকেই যাবে। এসব বাস্তবতা বিবেচনায় অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত কৌশল পাল্টে এসব অস্ত্র উদ্ধার করা। তা না হলে নিরাপত্তা আশঙ্কা বাড়তেই থাকবে। খুব উদ্বেগের বিষয় যে তথাকথিত গণ অভ্যুত্থানের পর দেশের 460টি থানা ও 114টি ফাঁড়ি ও গণভবনের দায়িত্বে থাকা এসএসএফ এর লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি 1340 আগ্নেয়াস্ত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিন্ন ভিন্ন নামে একের পর এক অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বশেষ গত 5ই নভেম্বর এসব অস্ত্র উদ্ধার করলে সরকার বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করে। পুরস্কার ঘোষণা করে একটি অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার। 2024-এর জুলাই আগস্টে কারাগার থেকে পালিয়ে যাওয়া 7 শতাধিক আসামি প্রায় 1.5 বছর হতে চলল। 720 জন জেল পলাতক আসামিকে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যা মামলা, মৃত্যুদণ্ড প্রাপ্ত এসব আসামি দীর্ঘ সময় ধরে পলাতক থাকায় আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা হুমকি। কারা ও পুলিশ সূত্র জানায়, পালিয়ে যাওয়া এসব আসামির মধ্যে হত্যা, সন্ত্রাস, ডাকাতি ও জঙ্গিবাদ সংশ্লিষ্ট গুরুতর মামলার অভিযুক্তরাও রয়েছে। 720 আসামি তো পলাতক, আর সরকারের পৃষ্ঠপোষকতায় জঙ্গি, হত্যা, খুন, নির্যাতন মামলার আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কি বুঝছেন? সরকার নিজে এই পরিস্থিতিটা তৈরি করেছে। উদ্দেশ্য বিশেষ ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেশি বিদেশি চাপে সেই উদ্দেশ্য হাসিল করতে পারছে না তারা। সরকারের আসলে উদ্দেশ্য ছিল দীর্ঘমেয়াদে দেশকে অস্থিতিশীল করে রাখা এবং এই সরকার দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা। কিন্তু সত্যিকার অর্থে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, নির্বাচন হতেই হবে, কিন্তু তার আগে হতেই হবে এবং হয়ে যাবে, এটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার আগেই যদি এই যে পলাতক আসামিরা, এই যে জঙ্গিরা, এই যে অস্ত্রবাজিরা, এই যে জায়গায় জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে, এই বোমা তৈরিকারকরা যদি বাংলাদেশকে বোমার উপরে ভাসিয়ে দেয়, বোমার উপরে ভাসছে, তাহলে নির্বাচন এবং আগামীর ইতিবাচক বাংলাদেশে পৌঁছানোটা কঠিন হবে। সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ এক চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনের আগে নানা ঘটনা ঘটে যেতে পারে। আশঙ্কাজনক, এক প্রকার বাংলাদেশ আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা প্রত্যাশা করি যে আশঙ্কা মুক্ত হোক, বাংলাদেশ স্বাভাবিক বাংলাদেশে ফিরে যাক। আমরা সেটাই দেখতে চাই দেশবাসী হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমরা প্রত্যাশাই করতে পারি, কিন্তু আমাদের হাতে তো ক্ষমতা নেই। আমরা তো আর অস্ত্র উদ্ধার করব না, আমরা তো পলাতক আসামিকে ধরবো না, ইউনূস ধরবে, ইউনূসের প্রশাসন ধরবে। এখন দেখার বিষয় যে ইউনূস সেটি করে নাকি সন্ত্রাসীদের হাতে দেশটি তুলে দেয়। জীবন হাতে নিয়ে পালাচ্ছেন আমাদের সবার প্রিয় নন্দিত সঙ্গীত শিল্পী জেমস।
বাংলাদেশের মাটিতে আগে কখনো এ ধরনের দৃশ্য দেখেছেন? এমন এমন অবিশ্বাস্য দৃশ্য কিন্তু আমরা গতকাল দেখেছি। ফরিদপুর জেলা স্কুলের পুনর্মিলনীতে জেমসের কনসার্টে অতর্কিত হামলা হয়। কোনো রকমে জীবন নিয়ে পালিয়েছে নগরবাল জেমস। শুধু জেমস কেন, বাংলাদেশের কোনো স্টার শিল্পীকে এভাবে নিজের হাতে জীবন নিয়ে নিজের কনসার্ট থেকে পালাতে হয়নি। এমন তো নয় যেন আয়োজকদের সাথে সমস্যা বা টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা বা কোনো ব্যক্তিগত কোন্দল। জাস্ট কিছু মানুষ গানের বিরুদ্ধে তাদের আক্রমণ, যারা গান ভালোবাসে না, গানকে ভয় পায়, গান বাজনা বাংলাদেশের বুক থেকে মুছে ফেলতে চায়। ফরিদপুর জেলা স্কুলের পুনর্মিলনীতে দেখা গেছে যে হাজারো প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীর উচ্ছ্বাস, নগরবাল জেমস আসছে, সব মিলে স্কুল প্রাঙ্গণ যেন পরিণত হয়েছে একটা উৎসবের রঙিন মঞ্চে। কিন্তু গান শুরুর আগ মুহূর্তেই সেই আনন্দ বদলে যায় আতঙ্ক এবং বিশৃঙ্খলায়। প্রত্যক্ষ সাক্ষীর থেকে জানা যায় অনুষ্ঠান বেশ সুন্দরভাবে এগোচ্ছিল। জেমস মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি নিজ মঞ্চে দাঁড়িয়ে রাইফেল ড্র পরিচালনা করেছিলেন। আর ঠিক তখনই কোথা থেকে যেন আকাশ থেকে হঠাৎ বৃষ্টির মতো ইট পাথর পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল। মানুষের চোখে মুখে শুধু ভয়। প্রায় 15,000 মানুষের ভিড় সামলাতে আয়োজকদের তখন হিমশিম খাওয়ার মতো অবস্থা। এবং ইটের আঘাতে অনুষ্ঠান স্থলে অন্তত 25 থেকে 30 জন শিক্ষার্থী সহ বহু মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রায় 3 ঘন্টার মধ্যেই অনিশ্চয়তার পর নিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। এই ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কিন্তু জেমস তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এটা সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা এবং ব্যর্থতা, নিরাপত্তা এবং দর্শক ব্যবস্থাপনায় বড় ঘাটতি ছিল। এর কিছুদিন আগেও রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে শিরোনামহীনের একটি কনসার্ট পারফর্ম করার কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন করার পর তাদেরকে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন প্রয়োজনীয় এবং পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ হওয়ায় তাদের কনভোকেশনের যে অনুষ্ঠানটি হওয়ার কথা সেটি অনুষ্ঠিত হচ্ছে না। এই তথ্য শিরোনামহীন তাদের নিজস্ব ফেসবুক পেজ থেকেই তারা জানায়। এবং আরো একটি ব্যাপার হচ্ছে, গত নভেম্বরে 300 ফুটের স্বদেশ অ্যারিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাউথ অফ সোল। এই কনসার্টে গাওয়ার কথা ছিল পাকিস্তানের ব্যান্ড জাল এবং দেশের অন্য দুটি ব্যান্ড, যেটা হচ্ছে ওয়ারফেস এবং লেভেল 5। কনসার্টের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল আয়োজক প্রতিষ্ঠান, কিন্তু 23 নভেম্বর মধ্যরাতে তারা ঘোষণা দেয় কনসার্টটি হবে না। এই গত ডিসেম্বরে কিন্তু ঢাকায় নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় পাকিস্তানি সঙ্গীত তারকা আতিফ আসলামের কনসার্ট। এর সাথে কিন্তু আরো একটি ব্যান্ড আসার কথা, সেটাও ক্যান্সেল হয়। ব্যান্ডটি এটাও পাকিস্তানি ব্যান্ড, নাম ছিল কাবিশ। তো দেশে এখন আর বাউল গান, কনসার্টের কথা তো বাদই দিলাম, বাউল গান, পালা গান, জারি সারি ভাটিয়ালে গান কিছুই হয় না। গানের কোনো উৎসব হয় না। যেসব গান গ্রাম বাংলার বা আমাদের বাঙালি জাতিসত্তার সাথে জড়িত, সেই সব গানের অনুষ্ঠান এখন আর পালন করা হয় না। বাউল গানের আসরে এখন হামলা হয়। ধর্ম অবমাননা এবং কটূক্তির অভিযোগে বাউলদের লক্ষ্য করে হামলা চলে। গত ডিসেম্বরে শেরপুর উপজেলায় এক বাউলের আসরে হামলা চালিয়ে ভাঙচুর করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পুরো এলাকায় থমথম আতঙ্ক বিরাজ করতে থাকে। তারও আগের মাসে নভেম্বরে মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের পালা গানকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে আবুল সরকারের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং গ্রেফতার করা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই হামলাগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত হয়ে বাউল লালন এবং লোকসঙ্গীতের চেতনার উপর আঘাত করা এবং সমাজে যে আমাদের যে বৈচিত্র্য বা সাম্য, এটি বিনষ্ট করার একটি প্রচেষ্টা? মজার ব্যাপারটি হলো কি, বাউল গানের আসরে তৌহিদি জনতার এত হামলা, এত আপত্তির পরেও লালন উৎসব পালিত হলো আমাদের দেশে। দারুণ উৎসাহ উদ্দীপনায় সরকারি পৃষ্ঠপোষকতায় গত অক্টোবরে সারা দেশে একযোগে পালন হলো এই উৎসবটি। কোনো হামলা ঘটেনি, আলেম সমাজের কোনো আপত্তি আসেনি। তো এটা নিয়ে তো সন্দেহ জাগে না, তাহলে কি সরকারের প্রয়োজন ছিল লালন উৎসবের? এ কারণে কি কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই এই উৎসবটি পালন হলো? তার মানে কি সরকার চাইলেই মব বা হামলা নিয়ন্ত্রণ করতে পারে? তাহলে অন্যান্য মব হামলার ক্ষেত্রে তারা কেন নিরাপত্তা প্রদান করতে পারছে না? তার মানে কি শুধু ক্ষেত্র বিশেষে নিজেদের স্বার্থেই তারা মব নিয়ন্ত্রণ করবে, অন্যদের ক্ষেত্রে তারা মব নিয়ন্ত্রণ করবে না, বলবে এটা বিচ্ছিন্ন ঘটনা? এই যে হিসাবটা আমি দিলাম, এটা শুধুমাত্র কয়েক মাসের পরিসংখ্যান, গত কয়েক মাসের। আপনারা যদি গুগলে জাস্ট কনসার্ট নিষেধাজ্ঞা লিখে সার্চ দেন, তাহলে পাতা জুড়ে আপনাদের চোখে পড়বে গত 1.5 বছর ধরে কনসার্ট নিয়ে বিভিন্ন শিরোনাম।
আমার কাছে যেগুলো আছে আপনি সেটা দেখাচ্ছি। নিরাপত্তাজনিত কারণে কনসার্ট বাতিল হচ্ছে। শেরপুরে বাউলের গানের আসরে হামলা এবং ভাঙচুর। মনিরামপুরে হামলার পরে বন্ধ বাউল গানের আসর। বিদেশি শিল্পীদের একের পর এক কনসার্ট বাতিল। আলেম সমাজের আপত্তিতে নবীনগরে কনসার্ট বাতিল। 15 আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্ট সেলের কনসার্ট বাতিল। অ্যান্ড দ্য লিস্ট ক্যান গো অন। আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই ষড়যন্ত্রে এক দফা দাবি নিয়ে সরকার পতনের পক্ষে কতটা শক্ত অবস্থান নিয়েছিল শিল্পীরা, শিল্প সংস্কৃতি অঙ্গনের মানুষরা। অথচ এখন দেশের সাংস্কৃতিক নিরাপত্তাই নেই। আজ কেন সাংস্কৃতিক কলাকুশলীদের নিজেদের জীবনের নিরাপত্তার অভাবে পালাতে হচ্ছে? এই দেশে কি তাহলে শিল্প চর্চার আর কোনো জায়গা থাকলো না? যখন খুশি যাকে ইচ্ছে তৌহিদি জনতার ব্যানারে দাঁড়িয়ে হামলা চালানো বা গ্রেফতারের দাবি তোলাই কি এখন নতুন বাস্তবতা নাকি নতুন বন্দোবস্ত? একের পর এক কনসার্ট বাতিল, শিল্পীদের উপর হামলা চালানো, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করা, জেলে পুরে দেওয়া, এসব স্পষ্ট করে একটা দিকেই ইঙ্গিত দেয় যে এটা নিছক ধর্মীয় অনুভূতির প্রশ্ন নয়, বরং সহিংসতা এবং উগ্রতার মাধ্যমে দেশের শিল্প এবং প্রাচীন লোকজ সংস্কৃতিকে দমিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত প্রয়াস। বাউলরা যুগের পর যুগ ধরে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িক চেতনা এবং লোকায়ত দর্শনের কথা বলে আসছেন। তাদের গানে প্রশ্ন তোলা হয়েছে প্রচলিত ধর্মীয় গোড়ামিকে, যা একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সবসময় অস্বস্তিকর। সেই গোষ্ঠীর কাছে তৌহিদি জনতা যেন একটি লেভেল, যেন নিজের হাতে আইন তুলে নেওয়ার একটি অনুমতিপত্র। কোনো শিল্পীর বক্তব্য যদি আপনার কাছে আপত্তিকর মনে হয়, তা নিষ্পত্তি করার জন্য সুস্পষ্ট আইন এবং বিচার ব্যবস্থা রয়েছে। অথচ সেই পথ উপেক্ষা করে শারীরিক হামলা কিংবা গ্রেফতারের দাবি তোলা একটি গভীর অগণতান্ত্রিক এবং অন্ধকার সমাজের ইঙ্গিত বহন করে। তো এমন পরিস্থিতিতে রাষ্ট্রের ভূমিকা প্রশ্নাতীতভাবে গুরুত্বপূর্ণ। এসব ভাবনার সময় শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে যথাযথ ভূমিকা পালন করছে। যখন একদল মানুষ আইনের ঊর্ধ্বে উঠে গিয়ে একটা শান্তিপূর্ণ সাংস্কৃতিক ধারার উপর আক্রমণ চালায়, শিল্পীদের উপর আক্রমণ চালায়, তখন সংবিধানের স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতা এবং সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে আসে। ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে সহিংসতা ও উগ্রবাদ কি তবে পরোক্ষভাবে প্রশ্রয় পাচ্ছে? এই দেশে শিল্প এবং সংস্কৃতি চর্চা কি এখন ক্ষমতাশালী উগ্র গোষ্ঠীর অনুকম্পার উপর নির্ভরশীল হয়ে পড়ছে?